যে মাদাররা এজ হেপাটাইটিস বি পজিটিভ তাদের বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুটো ভ্যাকসিনের কথা বলি, একটা বার্ড ডোজ ভ্যাকসিন, একটা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। বার্ড ডোজ ভ্যাকসিনটা কার্যকরী হতে কিছুদিন সময় লাগে। এর মধ্যে প্রিফর্ম যে অ্যান্টিবডি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এটা বাচ্চাকে প্রোটেকশন দেবে। স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে আর্লি ডিটেকশন, আমরা বারবার এটাকে এমফ্যাসিস দিচ্ছি, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আর্লি ডিটেকশনের রোলটা কি আসলে? হেপাটাইটিস বি আর্লি ডিটেকশন হলো আমরা যদি সিরোসিস হওয়ার আগে ডিটেকশন করতে পারি তাহলে একরকম, আর সিরোসিস হয়ে গেল, জটিলতাগুলি হয়ে গেল, ডিকম্পেনসেশন যেটা অ্যাসাইটিস হয়ে গেল, পেটে পানি হয়ে গেল, লিভার ক্যান্সার হয়ে গেল, তখন চিকিৎসা আমাদের হাতে খুব একটা বেশি থাকে না। আর্লি ডিটেকশন করে যে কোনো রোগেরই আমরা যদি আর্লি ডিটেকশন করি কিংবা করতে পারি তাহলে এটাকে বেটার ভালোভাবে চিকিৎসা করতে পারবো। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে তাহলে আমরা কি বলতে পারি যে হেপাটাইটিস বি হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল একটা ডিজিজ? অবশ্যই, আমি তো প্রথমেই বলে নিলাম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা যদি একেবারে খুব ভালোভাবে আমরা মানে প্রমাণ করতে চাই এই বি ভাইরাসের ব্যাপারে, কারণ ভ্যাকসিনটা এতটাই সেফ, আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো লোককে দিতে পারেন, এমনকি অন্তঃসত্ত্বা মায়েদেরও কিন্তু এই ভ্যাকসিন আপনি দিতে পারেন। দিস ইজ সেফ ইন প্রেগনেন্সি। এটা কিন্তু আমাদের শিলা শালকের বইয়ে এটা খুব ক্লিয়ার কাট বলা আছে। আমরা ভয়ে যদিও দিই না, কিন্তু এটা সেফ, ইট ইজ নো হার্ম টু গিভ ইট টু দি প্রেগনেন্ট লেডিজ। এটা অন্তঃসত্ত্বা মায়েদেরও কিন্তু এই ভ্যাকসিনটা আমরা দিতে পারি। স্যার, আপনার কথা প্রসঙ্গে একটু জানতে চাই যে প্রেগনেন্সির সাথে হেপাটাইটিসের কি কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, বা এটা কি ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন বা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যেতে পারে কিনা যদি মায়ের থাকে? এটার সাথে অবশ্যই এটার সম্পর্ক আছে। আমরা যেরকম মনে করেন, আমরা একটা ই ভাইরাসের কথা ধরি, এই ভাইরাসের সাধারণত একটা জেনারেল পপুলেশনের অ্যাডাল্টে যদি ই ভাইরাস হয় 5% মতো অনলি 5% জটিলতা দেখা দেয়, আর বাকি 95%-এর বেশি কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু প্রেগনেন্ট মায়েদের, আমাদের অন্তঃসত্ত্বা মায়েদের যদি বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে যদি হেপাটাইটিস ই হয় তাহলে এর প্রগনোসিস কিন্তু খুবই খারাপ, এবং 25 থেকে 30% পর্যন্ত ফ্যাটালিটি হয়ে থাকে। তাহলে একটা রোগের 25 থেকে 30% যদি ফ্যাটালিটি হয়, দিস ইজ ভেরি সিরিয়াস ডিজিজ ইন লেট প্রেগনেন্সি। আর বি ভাইরাস সি ভাইরাস যদি আমরা আলোচনা করি, আমি প্রথমেই বলেছিলাম বি এর ট্রান্সমিশন রেট অনেক বেশি, সিটা তুলনামূলক কম। এই মা যদি বি ভাইরাস পজিটিভ থাকে, ইন্ট্রাপ্লাসেন্টাল ট্রান্সমিশন কিন্তু হয় না। ডিউরিং ডেলিভারি এই ট্রান্সমিশনটা হয়, কিংবা জাস্ট আফটার দ্য ডেলিভারি, নার্সিং অফ দি মাদার টু বেবি, এই যে বাচ্চাকে যে আদর যত্ন করেন সেখান থেকে কোনো ব্যারিয়ার নাই, সেজন্য সেই সময় এটা ট্রান্সমিশন হতে পারে। সেজন্য কিন্তু আমরা এই যে মাদাররা এজ হেপাটাইটিস বি পজিটিভ তাদের বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুটো ভ্যাকসিনের কথা বলি, একটা বার্ড ডোজ ভ্যাকসিন, একটা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। বার্ড ডোজ ভ্যাকসিনটা কার্যকরী হতে কিছুদিন সময় লাগে। এর মধ্যে প্রিফর্ম যে অ্যান্টিবডি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এটা বাচ্চাকে প্রোটেকশন দেবে। পরে যখন আমরা বাচ্চাকে ইপিআই শিডিউলের মধ্যে দিয়ে দেব, তখন বাকি কোর্সগুলি বাচ্চা ইপিআই শিডিউল থেকে পেয়ে যাবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস যদি বলি হেপাটাইটিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে কীরকম ভূমিকা পালন করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন একজন সার্জন কিংবা যে কোনো ব্যক্তি একটা নিডল প্রিক খেলো, যে নিডলটা হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টের মধ্যে ব্যবহার করা হয়েছে। যেমন সার্জনরা, বিশেষ করে আমাদের কাছে নার্সরা যারা সার্জনের অ্যাসিস্ট্যান্ট থাকেন তারা আমাদের কাছে মাঝে মাঝে এসে থাকেন। তো ওনারা যখন এটা আসেন, যদি উনি অলরেডি ভ্যাকসিনেটেড থাকেন তাহলে আমরা তার অ্যান্টিবডিটা দেখে নিই। অ্যান্টিবডি যদি অ্যাডিকুয়েট থাকে তাহলে তো ইটস গুড, আর যদি বডি যদি অ্যাডিকুয়েট না থাকে তাহলে আমরা একটা বুস্টার ইঞ্জেকশন দিয়ে থাকি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন। কিন্তু যারা ইমিউন না, যারা ভ্যাকসিনেটেড না, তাদেরকে ম্যানেজ করা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট। সেখানে আমরা যেটা করে থাকি, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন
ইমিউনোগ্লোবুলিন হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। ইমিউনোগ্লোবুলিনটা এটা 0.06 ml পার কেজি বডি ওয়েট হিসাব করলে 3 থেকে 4 ml এর মতো ভ্যাকসিনেশনটা হয়। এটা আমরা স্ট্যাট ইন্টারমাসকুলার দিয়ে দিই। এছাড়া সাথে সাথে তাকে একটা ভ্যাকসিনের ব্যবস্থা করি এবং এর যে শিডিউল আছে ভ্যাকসিনের 016 সেটা মেনটেন করে একটা 0-তে দেই নিডল প্রিক খাওয়ার সাথে সাথে যেটা দেই, এবং পরবর্তীতে 1 মাস পরে এবং আরেকটা আছে 6 মাস পরে। এছাড়া আরেকটা শিডিউল আছে 0, 1, 2, 12, সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 1 মাস পর পর দিয়ে থাকি। প্রথমটার 1 বছর পরে আরেকটা দিয়ে থাকি। অনেকে মনে করেন যে 1 বছর পরেরটা বোধহয় বুস্টার, আসলে তা না, এটা কোর্সের মধ্যে ইনক্লুডেড। এভাবে তাকে প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক হওয়ার আগে ইমিউনোগ্লোবুলিন প্রোটেকশন দিবে, পরবর্তীতে ভ্যাকসিনটা যখন টেক আপ করবে ভ্যাকসিন তাকে প্রোটেকশন দিবে। এছাড়া তাকে একটু ফলো আপ করে দেখতে হবে যে সে আক্রান্ত হলো কিনা, ভ্যাকসিনেশন কার্যকরী হলো কিনা। আচ্ছা স্যার, আপনি বলছিলেন সার্জনদের বা ডক্টরদের ক্ষেত্রে বা হেলথ কেয়ার গিভার যারা, তারা হচ্ছে যখন নিডল প্রিক হচ্ছে অ্যাক্সিডেন্টালি, তো স্যার এক্ষেত্রে ভাইরাল লোড বা যদি ট্রান্সমিসিবিলিটি চিন্তা করি স্যার, কীরকম পাওয়া যাবে বা অ্যান্টিবডি টাইটারটা? যে পেশেন্টগুলো এইচবিএসে যে শুধু পজিটিভ, ভাইরাল লোডই নাই, তারা ট্রান্সমিশন করার সম্ভাবনা খুব কম। আর যদি যাদের ভাইরাল লোড আছে, বিশেষ করে HBeAg পজিটিভ যাদের, তারা ট্রান্সমিশন করার সম্ভাবনা অনেক গুণ বেশি। আচ্ছা স্যার, যদি এরকম প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কেউ নিয়ে থাকে, তার ক্ষেত্রে কি স্যার কোনো রুটিন ফলো আপে বুস্টার নেওয়ার দরকার আছে কিনা? বুস্টার আসলে ন্যাশনাল লেভেলে আমরা যে ভ্যাকসিন করি সেখানে বুস্টারের কথা বলি না। যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাদের কাছে যারা রোগীরা আসে তাদেরকে অ্যান্টিবডি আমরা টেস্ট করি। অ্যান্টিবডি যদি 10 ইউনিটের বেশি থাকে তাহলে কোনো কিছু নেওয়ার দরকার নেই, আর যদি 10 ইউনিটের কম থাকে তাহলে তাদেরকে আমি বুস্টার দিয়ে থাকি। যদি একদমই কম থাকে, যদি অ্যান্টিবডি না তৈরি হয়ে থাকে, তাদেরকে আবার রিভ্যাকসিনেশন, ফ্রেশ ভ্যাকসিনেশনের কথা বলে থাকি।